সাবেক সরকার প্রধান শেখ হাসিনার গোপন বন্দিশালা আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি বলেছেন যারা জড়িত তাদের বিচার করা হবে। এমন দেশ জুড়ে নানান খবর নিয়ে এ পর্যায়ে নিউজরুম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন। তার কাছ থেকে জানবো বিস্তারিত খবর তার কাছে কি কি রয়েছে। আনোয়ার। ফয়সাল, জি বলুন আপনি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেমনটি বলছিলেন যে দিনের যে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো তার মধ্যে অন্যতম যে ঘটনাটি একটু আগে আপনি বলছেন আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা এবং সেই সাথে যারা ভুক্তভোগী ছিল তারা ছিলেন এবং উপদেষ্টারাও সাথে ছিলেন এবং আরও গণমাধ্যমের কর্মীরাও সেখানে ছিলেন। প্রথমত এই ঘটনাটা দিয়েই শুরু করতে চাই। এই আয়নাঘর মূলত প্রতিষ্ঠিত হয়েছিল গেল সরকারের আমলে, এটি নিয়ে অনেক আলোচনা চলছিল, সেটি আজকে পরিদর্শন করেছেন। পরিদর্শন করতে গিয়ে প্রধান উপদেষ্টা যেটি বলেছেন যেটি হচ্ছে একটি নৃশংসতম ঘটনা এবং সেই সাথে এটিকে তিনি তুলনা করেছেন আইএমএ জাহেলিয়াত বা অন্ধকার যে যুগ সেই যুগের সাথে তিনি তুলনা করেছেন। তিনি বলেছেন গুম কমিশনের যে প্রতিবেদন সেখানে হচ্ছে এই আয়নাঘরের ডকুমেন্টেশনকে আসলে সংরক্ষণ করার কথা তিনি বলেছেন এবং সেটা পাঠ্যপুস্তকে সেটিকে আসলে অন্তর্ভুক্ত করা হবে এবং এটি অন্তর্ভুক্ত করার পেছনে আরেকটি কারণ হচ্ছে বা ডকুমেন্টেশনটি আসলে গুম কমিশনের প্রতিবেদন অন্তর্ভুক্ত করার আরেকটি কারণ তিনি বলছেন যেটি হচ্ছে বিচার প্রক্রিয়ার আওতায় আনা হবে, অর্থাৎ যারা এই গুম খুন বা এদের সাথে জড়িত ছিল গেল সরকারের যে সকল ব্যক্তি বা সাবেক প্রধানমন্ত্রী তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনবেন বলে এই গুম আয়নাঘর পরিদর্শনে গিয়ে তিনি ছিলেন। এবং সে একই সাথে আয়নাঘরের যে ভয়াবহ রকমের অভিজ্ঞতা সেটি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ক্রীড়া উপদেষ্টা তিনি শেয়ার করেছিলেন। তিনি বলেছেন তিনি শনাক্ত করতে সক্ষম হয়েছেন যে তাকে এই আয়নাঘরে বন্দী করে রাখা হয়েছে। একই সাথে ছিলেন আরেক তরুণ উপদেষ্টা নাহিদ ইসলামও সেখানে ছিলেন, তিনিও তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন এবং আরও যারা ভুক্তভোগী ছিলেন তারাও তাদের অভিজ্ঞতা গণমাধ্যমের সাথে শেয়ার করেছেন এবং অর্থাৎ ওইখানে যারা ছিল তারা সেটি শেয়ার করেছেন। তবে প্রধান উপদেষ্টা একটি কথা বারবারই বলেছেন যে এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই ব্যবস্থা তারা করতে চান এবং এটিকে একেবারে ভয়াবহ এবং নিষ্ঠুরতম ঘটনা বলে তিনি উল্লেখ করেছেন। আর এই ঘটনার পরপরে যেটি আসলে এই রাজধানীতে বা সারা দেশে আলোচনা তৈরি করেছে, অর্থাৎ এই ঘটনার সাথে অনেক বেশি প্রাসঙ্গিক যে ঘটনাটি, অর্থাৎ জাতিসংঘের যে জাতিসংঘ একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশে যে গুম খুনের ঘটনা ঘটেছে সেটি নিয়ে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তাদের একটি প্রতিবেদনে বলেছে যে বাংলাদেশে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত অর্থাৎ প্রায় 1400-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর পেছনে আসলে তারা সেই সময় ক্ষমতাসীন দল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা যে আন্দোলন ছিল তাদেরকে ঠেকাতে গিয়ে এই হত্যাকাণ্ডটি তারা ঘটে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে বলে এই প্রতিবেদন উল্লেখ করেছে। সে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক তিনি বলেছেন এটি একটি আসলে যুদ্ধ অপরাধ বা মানবতা বিরোধী অপরাধের মতোই একটি ঘটনা এবং তিনি যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেটির প্রতি তিনি আলোকপাত করেছেন এবং তিনি বিচারের আওতায় আনার কথাও সেই প্রতিবেদনে উল্লেখ করেছেন। আরেকটি ব্যাপার বলে রাখি, এই মূলত জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তারা এই কাজটি শুরু করে সেপ্টেম্বর মাসে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে তারা একটি প্রতিনিধি দল পাঠায়। তার মধ্যে ছিলেন সেটি হচ্ছে অস্ত্র বিশেষজ্ঞ, অর্থাৎ এই ধরনের বিশেষজ্ঞ এবং নিয়ে হচ্ছে এই কমিটি গঠন করা হয়েছিল। তাদের যে আজকে প্রতিবেদন সেই প্রতিবেদন 1400 মানুষের মৃত্যুর পাশাপাশি তারা বলছেন হাজার হাজার মানুষ মারা গেছে এবং সেখানে আরেকটি বিষয় খুবই তাৎপর্যপূর্ণ যেটা হচ্ছে 12 থেকে 13% তারা বলছেন এই মৃত্যুর মধ্যে শিশু রয়েছে। অর্থাৎ আবার আইন প্রয়োগকারী যে সংস্থা পুলিশ তারা বলছেন তাদের 44 জন কর্মকর্তা এই হচ্ছে অর্থাৎ জুলাইয়ের 1 থেকে 15 আগস্ট পর্যন্ত মৃত্যুবরণ করেছেন এবং মানবাধিকার লঙ্ঘনের বা যুদ্ধাপরাধের মতো আলামতও তারা সেখানে পেয়েছেন। ভবিষ্যতে এই ঘটনা না ঘটার জন্য তারা অনুরোধ করেছেন যাতে করে মানে এই মানবতা বিরোধী অপরাধ বা এই ধরনের কর্মকাণ্ডে যাতে পুনরাবৃত্তি না হয়, এর ধারাবাহিকতা যাতে না হয় সেই জন্য হচ্ছে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আরও অনেকগুলো ঘটনা ঘটছে, তার মধ্যে আরেকটি সবচেয়ে অন্যতম ঘটনা আছে যে বিডিআর যে বিদ্রোহ হয়েছিল তখন সেই সময় যারা চাকরিচ্যুত হয়েছে বিডিআরের নামকরণ বদলে সেটা আপনারা জানেন যে বিজিবি হয়েছে, সেই বিডিআরের সদস্যরা অর্থাৎ চাকরিচ্যুত সদস্যরা আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন করেছেন এবং তারা বেশ 6 সেই সাথে তাদের পরিবারের সদস্যরাও ছিলেন।
ছিলেন সেখানে, এবং তারা সেখানে 6 দফা দাবি জানিয়েছে। এবং কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনি হয়তো জেনে থাকবেন যে তারা মিছিল নিয়ে অর্থাৎ সচিবালয় অভিমুখে যখন যাচ্ছিলেন তখন মৎস্য ভবন সেখানে যাওয়ার পরে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং সেখানে তারা বসে পড়ে, জলকামান নিক্ষেপ করে, তারপর তারা বসে পড়ে। তারা 6 দফা দাবি জানিয়েছেন। সেই 6 দফার মধ্যে অন্যতম হচ্ছে বিডিআর এর যে নাম, সে নামে তারা আবার পুনর্বহাল চায়। যারা চাকরিচ্যুত হয়েছিলেন তখন তাদের আবার চাকরিতে যেন বহাল করে, এবং সেই সাথে অর্থাৎ যে 13 থেকে 14 বছরের যে ঘটনা প্রবাহ তারা যে বঞ্চিত হয়েছে সে যে ক্ষতিপূরণ সেটিও তারা দাবি করেছে, এবং যারা এই মুহূর্তে কারাগারে রয়েছেন তাদের মুক্তি দাবি করেছেন। এবং আপনি জানেন সেনা কর্মকর্তা তখন 53 জন সহ বিডিআর এর আরো বেশ কিছু সদস্য নিহত হয়েছিলেন, অর্থাৎ 74 জনের মতো। তাদেরকেও তারা বলছেন সেই বিচার, তাদের যথাযথ ক্ষতিপূরণ দেয়া সেটি যেন আবার তদন্ত হয়, সেই ব্যাপারগুলো আসলে তারা আজকে 6 দফার অন্তর্ভুক্ত করেছেন তারা। কিন্তু তারা বলছেন যে যদি তাদের এই 6 দফা দাবি পূরণ না হয় তাহলে তারা তাদের এই আন্দোলন অব্যাহত রাখবেন। এবং সেখানে যখন তারা পুলিশের বাধার মুখে বসে পড়ে মৎস্য ভবনের সামনে, তখন আপনি জানেন যে সমন্বয়কদের অন্যতম একজন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ঘটনাস্থলে আসেন, তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেন যথারীতি, এবং তিনি আশ্বাস দিয়েছেন যে আইন উপদেষ্টার সাথে আগামী সপ্তাহের মধ্যে এটি নিয়ে আসলে আলোচনা করবেন, অর্থাৎ বিডিআর এর যে অনেক অনেক ধন্যবাদ আনোয়ার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।